সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এসএফটিভি নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিবাদন। সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে যিনি অতিথি আছেন, বরাবরের মতোই অনুষ্ঠান যেহেতু জনতার জিজ্ঞাসা, তাই জনতার জিজ্ঞাসা নিয়েই যে অতিথির কাছে আমরা প্রশ্ন করে থাকি, বরাবরের মতো একজন রাজনীতিবিদ। আজকে যিনি আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে অতিথি হিসেবে হাজির হয়েছেন, তিনিও একজন রাজনীতিবিদ। ওনার পরিচয়টা একটু আপনাদেরকে জানিয়ে দিই। চুয়াডাঙ্গা জেলা জামাতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও সাবেক আমির আলমডাঙ্গা উপজেলা ও সাবেক চেয়ারম্যান নাগদা ইউনিয়ন পরিষদের মোহাম্মদ দারুস সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, ভালো আছি। এসএফটিভির জনতার জিজ্ঞাসা প্রশ্নে অনুষ্ঠানে আজকে আপনাকে পেয়ে আমরা আনন্দিত, যেহেতু বিস্তর কাজের সাথে আপনি সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাদের এসএফটিভিকে। দারুস সালাম, যেহেতু নির্বাচন একেবারে কাছাকাছি, এই নির্বাচনকে ঘিরে প্রতিদিনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পরিবর্তন আসছে, বিভিন্ন ধরনের সংযোজন বিয়োজনও আসছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে 10 দলীয় একটি জোট করা হয়েছে এবং সেখানে আসন সমঝোতার বিষয় রয়ে গেছে। তো এখনও চুয়াডাঙ্গা জেলার 1 আসনের জামাতের জোটের ব্যাপারে এমপি প্রার্থী আসলে কে হবে এখনো অনেকটাই হচ্ছে যে ধোঁয়াশা। তো সেক্ষেত্রে যেহেতু আপনি একজন দায়িত্বশীল জেলার একজন নেতা, সেক্ষেত্রে আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আসলে এই মনোনয়নের ব্যাপারে ধোঁয়াশা আসলে কতটুকু পরিষ্কার হয়েছে অবধি পর্যন্ত, সেটা আপনার কাছে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, চুয়াডাঙ্গা বিশেষ করে 1 আসনবাসী সহ চুয়াডাঙ্গা জেলা সহ দেশের মধ্যে এবং দেশের বাইরে যারা আছেন এই আসনের, বিশেষ করে নাগরিক যারা বা ভোটার, তাদের সবাইকে এই আসনে এই এসএফটিভির মাধ্যমে আমি ধন্যবাদ জানাই যে আসলে আমাদেরকে এখানে কথা বলার যে সুযোগটা দেওয়া হয়েছে। তো আসলে যে বিষয়টা আপনি আসলে জানতে চাইলেন যে 1 আসনে 10 দলীয় জোটের যে আসন সমঝোতার যে বিষয়, তো আপনারা আসলে দেখেছেন যে আসলে আমাদের আমিরে জামাত বলেছেন যে এটা আসলে মূলত আসন সমঝোতা যেটা। জি জি। তো আসলে 10 দলীয় জোটের আপনি জানেন যে এর মধ্যে একটা চরমোনাই জোট থেকে বের হয়ে গেছে আর কি। তখন তো 11 দলীয় ছিল। 11 দলীয় ছিল, তো এখন আসলে মূলত 10 দলীয় জোট। তো আমরা আমাদের যে বিভিন্ন টায়ার আছে আর কি, যে টায়ারগুলোতে আসলে খোঁজ নেওয়া দরকার আর কি, সেই টায়ারগুলোর মাধ্যমে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে আসলে বাস্তবতার নিরিখে যেটা আমাদের চুয়াডাঙ্গা আলমডাঙ্গা যেটা 1 আসন, এই 1 আসনে আমরা জানেন যে জামাত ইসলামের গণভিত্তি রয়েছে যেখানে। তো সেখানে মূলত আমরা আসলে জোটের তো মূল উদ্দেশ্য হচ্ছে যে আসনটাকে তুলে নেওয়া। তো যেহেতু আসন তুলে নিয়ে আসতে হলে মূলত এখানে জামাতের বিকল্প নাই। অন্যান্য যারা আমাদের শরিকরা আছে তাদের আমরা আসলে যারা একসাথে আমরা জোট করেছি নির্বাচনে আসন সমঝোতা যে জোট, তা আমরা সবাইকে শ্রদ্ধা রেখেই বলতে চাই যে আসলে আমরা এখানে তা সবার চাওয়া পাওয়া থাকার কথা। তো সেই চাওয়া পাওয়ার আলোকে সবাই সেখানে এনসিপি দাবি করেছে, এবি পার্টি দাবি করেছে। তো সেখানে প্রায়োরিটির জায়গা হচ্ছে যে আসলে আসনটাকে তুলে নেওয়া, আচ্ছা, জনমতের প্রতিফলন হওয়া। তো আমরা সেই জায়গা থেকে মূলত এই আসনটা আমরা আমাদের যে জায়গাগুলো থেকে আমাদের জানার কথা আর কি, সেই বিশ্বস্ততার জায়গা থেকে মূলত এই আসন জামাত ইসলামের কোনো বিকল্প নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে কি এটা কি একেবারে কনফার্ম? এটা আমরা প্রত্যেক কনফার্ম যে এটা আসলে আমাদের ইলেকশন আমরাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জামাতের প্রার্থী যিনি আছেন তিনি থাকবেন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই। সেখানে আমার একটা প্রশ্ন থেকে যায় আপনার কথার উপরে, সেটা হচ্ছে যে গোটা বাংলাদেশে কিন্তু জামাত প্রায় 300 আসনে কিন্তু ইলেকশন করবে, প্রার্থী কিন্তু নির্বাচিত করেছিলেন প্রাথমিক পর্যায়ে। জি জি। পরবর্তীতে এই জোটের মাধ্যমে ব্যাপক একটা ছিট আসন কিন্তু ছেড়ে দিতে হয়েছে। সেক্ষেত্রে কি জামাতের ক্ষমতায় আসার ব্যাপারে কি অনেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে মনে হয়, বা এর ভিতরে কোনো কথা আছে কিনা? না, দেখেন আসলে এই আসন সমঝোতাটা কিন্তু
মানে আসলে আল্লাহ কাকে ক্ষমতা আনবে সেটা তো একান্ত আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু আসলে জামাত যে পলিসি মেনটেন করছে এখন এট দা মানে মোমেন্টে, জি জি তো এই মোমেন্টে যে পলিসি জামাত জাতির সামনে পেশ করতে চায়, তো সেই হিসাবে সেটা হচ্ছে যে আসন সমঝোতাটা এরকম ভাবে হচ্ছে যে যাকে যেই জায়গায় দিলে আসনটা তুলে আনতে পারবে সেই ক্ষেত্রে তাকেই সেই আসনটা সেইভাবে সমঝোতা করতেছে, এবং সেই হিসাবে কারোর কোনো আসন যদি ছেড়ে দিতে হয় সেই ক্ষেত্রে বা জামাত তো বেশি ছাড়ছে, এটাই বাস্তবতা। তো সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে এটা প্রতিবন্ধকতা হবে সেরকমটি না, মেরিট অনুযায়ী কিন্তু জামাত এটা সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা, তো রাজনৈতিক দল হিসেবে অনেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা কিন্তু ইতিমধ্যে অনেক ইশতেহার তারা ঘোষণা করেছে, যেহেতু আপনারা হচ্ছে আসন সমঝোতায় একটা জোট করেছেন, তো সেই জায়গায় আপনারা এখনো নির্বাচনী ইশতেহার কিন্তু আমাদের সামনে সেটা ফুটে ওঠেনি। এই নির্বাচনী ইশতেহারটা আসলে কতদিন পরে আসতে পারে? আপনি জানেন যে আমাদের আসলে আমির জামাত বলেছেন কিন্তু সংবাদ সম্মেলনে যে আমরা ওই যে অনেক কিছু উনি জানতে চেয়েছেন, জি। সাংবাদিক বন্ধুগণ অনেক বিষয় স্পেসিফিক প্রশ্ন করেছিল জানার জন্য। তো আমির জামাত বলেছেন যে খুব তাড়াতাড়ি আমাদের ইশতেহার ঘোষণা হবে, সেই ইশতেহারের মধ্যে সব পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন। তো সেখানে অন্যান্য দলের সে- যারা ভিন্ন মতাবলম্বী, যারা ইসলাম থেকে দূরে বলবো না, যেহেতু ইসলামী সমমনা দল নয়, একেবারে ভিন্ন ধারার যারা রাজনৈতিক দল, তো তাদের ক্ষেত্রে তখন এক জায়গায় একসাথে যখন আপনারা নির্বাচন করবেন, তখন ইশতেহার দেওয়ার ক্ষেত্রে কি তখন কোনো সাংঘর্ষিক বা কোনো দ্বন্দ্ব থাকবে কিনা? না, সাংঘর্ষিক বা মতদ্বন্দ্ব বা মতবিরোধ এরকম থাকলে তো আসলে সমঝোতা হওয়ার কথা না। হতো না। তো সব মিলে আপনারা জানেন যে আসলে যে একটা জামাত ইসলামী তো বলছে একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জি করবে। জি তো একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে তো আসলে কাউকে বাদ দিয়ে হবে না, জি মানে সবাইকে নিয়ে। তো আপনি জানেন যে জামাত একটা হিন্দুকে প্রার্থী দিয়েছে, জি জি তারা তো আসলে আমরা তাদেরকে আমরা বলি যে সংখ্যালঘু, রিয়েল সংখ্যালঘু না, কিন্তু না, সংখ্যালঘু কি তারা হয়তো এদেশের তো নাগরিক, অবশ্যই। এদেশের নাগরিক, তারা হয়তো তারা সংখ্যায় কম ঠিক আছে, কিন্তু তাই বলে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ এই বলে আমাদের দেশে কিন্তু একটা কথা আছে, জি জি কিন্তু জামাত এই কথাটা বলতে রাজি নাই, কারণ তারা সবাই তো এদেশের নাগরিক, সম্মানিত নাগরিক। অবশ্যই সম্মানিত। তো এই জন্য মানে ইশতেহার দেওয়ার ক্ষেত্রে কোনো সেই রকম সংঘর্ষ হওয়ার কথা না, কারণ এটা যখন মানে ইশতেহারটা দেওয়া হবে ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই যেই ইশতেহারটা দেওয়া দরকার, জি। সবাইকে নিয়ে সে ধরনের একটা ইশতেহার দেবে, এবং স্পেসিফিক আমাদের এক আসন কেন্দ্রকে একটা ইশতেহার আমরা স্থানীয়ভাবে। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু ইতিমধ্যে বিশ্লেষণ করে কিছু কথা কিন্তু তারা বলেছে, সেই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে একটু জানাতে চাই এবং জানতে চাই। সেটা হচ্ছে যে যেখানে জামাতের প্রার্থীরা দীর্ঘ সময় ধরে মাঠে ময়দানে কাজ করলো এবং সেখানকার ভোটাররাও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে সেই সমস্ত আসনে যদি শাপলাকলি বা অন্যান্য মার্কা যদি সেখানে দেওয়া হয়, সেখানে কি ভোটের ব্যাপারে প্রভাব পড়বে না বলে মনে হয়? এখন সেটা মানে স্থান টু স্থান ভেরিফাই করতে পারে। আচ্ছা তো আমার কাছে সেরকম মনে হয় না যে সেটা খুব বেশি প্রভাব পড়বে, আচ্ছা আচ্ছা কারণ আমরা বিগত সময় দেখেছি যে জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে ওইরকম আসলে সমস্যা প্রার্থী সৃষ্টি চেঞ্জ হয়নি। করার ক্ষেত্রে তেমন খুব এখানে বেশি মার্কার প্রভাব। বিষয় আছে, তো এখানে মার্কার বিষয় মার্কা, আছে। জি মার্কা, যেহেতু ওই তো তখনও তো এরকম যার যার দলের মার্কা নিয়ে সেই ভোট জি। করছে, আর যে কারণে খুব বেশি এরকম প্রভাব পড়বে বলে মনে হয় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সুন্দর কথা বললেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এটা আমার প্রশ্ন না, জনতার প্রশ্ন। জনতার প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। দারুসালাম একটি নাম, জি, বাংলাদেশ জামাত ইসলামের আলমডাঙ্গা উপজেলায় একটা ভিন্ন একটা নাম। যেহেতু দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন, আপনার ব্যক্তিগত সম্পর্কে, আপনার ব্যক্তি জীবন সম্পর্কে অনেক মানুষ জানতে চায়। যেহেতু আপনি কিন্তু এখনো ভাই বিয়ে করেননি, এটা কিন্তু একটা খুব দারুণ একটা প্রশ্ন। অনেকেই বলেন যে দারুসালাম এখনো বিয়ে করলো না। তা আমার প্রশ্ন সেই জায়গা থেকেই যে এই জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতির সাথে আপনি কিভাবে আহ, এখানে পদার্পণ করলেন, এবং এই রাজনৈতিক দল করতে যে আমরা যতটুকু জানি আপনার জীবনে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে, সে বিষয়গুলো যদি একটু দর্শকদেরকে জানতেন। জি, আসলে আমি জামাত ইসলামীতে এসেছি, আমার খুব ভালো মনে আছে, সেটা হচ্ছে 2004 সালে 16ই জানুয়ারি। আচ্ছা আহ, আপনি জেনে থাকবেন হয়তো আমি ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিলাম। আচ্ছা আমি 19
92 সালে ছাত্র শিবিরে সহযোগী সদস্য বা সমর্থক ফরম পূরণ করার মধ্য দিয়ে আমি ছাত্র শিবিরে এসেছি। আচ্ছা দীর্ঘ সময় ছাত্র শিবিরে কাজ করেছি। ছাত্র শিবিরের অনেক বড় দায়িত্বশীল ছিলাম না, তবে একটা কর্মী হিসেবে কাজ করেছি। আচ্ছা এরপরে ছাত্র জীবন শেষ করেছি। আমি একটি স্কুলে চাকরি করতাম, একটা দাখিল মাদ্রাসা। জি জি তো 2004 সালের 16 জানুয়ারি তো বললাম যে আমি জামাত ইসলামীতে এসেছি। সেখান থেকে আমার এই জামাত ইসলামীতে এই পর্যন্ত উঠে আসা। আচ্ছা তো আমি এই চাকরি করতে করতেই জামাত আমাকে চেয়ারম্যান ক্যান্ডিডেট ঘোষণা করে 2011 সালে 9 ফেব্রুয়ারি। তো সেখান থেকে আমার ইচ্ছার বিরুদ্ধেই আমি ইলেকশনে সংগঠনের আনুগত্য করার কারণেই আচ্ছা আচ্ছা আমি চেয়ারম্যান ইলেকশন করি। 13 সালে এসে ইলেকশন হয়। 13 সালে ইলেকশন করে আমি প্রথমবারই বিজয়ী হই আল্লাহর রহমতে। জনগণের মানে দোয়া ভালোবাসা নিয়ে আমি চেয়ারম্যান হই এবং সংগঠনের একেবারে রুট লেভেল থেকেই বলা যায় যে উঠে আসা, একেবারে সর্বনিম্নে যেহেতু একটা প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত অঞ্চলের জি আমি একেবারে ইউনিট সভাপতি ছিলাম। সেই ইউনিট সভাপতি থেকে সংগঠনের এমন কোনো টায়ার নেই, রুলস অফ প্রসিডিওর যেটাকে বলে আর কি, এই প্রসিডিওর অনুযায়ী একেবারে ইউনিট সভাপতি থেকে ওয়ার্ড সভাপতি, ইউনিয়নের বডিতে ইউনিয়নের সাংগঠনিক সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি, উপজেলা সমাজ কল্যাণ সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, আমির, নায়েব আমির, ফের আমির, ফের সেক্রেটারি, ফের আমির, এই অবস্থায় এসে সর্বশেষ 2024 সালের 27 নভেম্বর পর্যন্ত আমি উপজেলা আমির ছিলাম। আচ্ছা এরপরে জেলা কমিটিতে, জেলার সর্বোচ্চ যেটা নির্বাহী কমিটি আছে, এই নির্বাহী কমিটিতে এখন দায়িত্ব পালন করছি আইন ও আদালত বিষয়ক সম্পাদক হিসাবে। তো আপনারা জানেন যে এর মধ্যে ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের মাথার উপরে, জগদ্দল পাথরের উপরে, মানে জাতির বুকের উপরে চেপে যেভাবে বসেছিল। তো সবচেয়ে খারাপ সময় আমরা দায়িত্ব পালন করেছি সংগঠনের। তো অনেক মানে কষ্ট, ত্যাগ, কোরবানি, অনেক কিছুই এর মধ্যে সহ্য করতে হয়েছে। তা আপনি জানেন যে 2014 সালে যখন দেশে একটা সাধারণ নির্বাচন হয়, সেই নির্বাচনটা তো ছিল বিনা ভোটে 154 জন এমপি পাশ করছিল। তো সেই সময় 5 জানুয়ারি ইলেকশন হয়। ইলেকশনের আগে 3 জানুয়ারি রাত্রে, তো খুবই বিভীষিকাময় একটা দিন পার করছি আমি। দর্শক মন্ডলী, ছোট্ট একটা বিরতির পর আবার আমরা ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। তো সেটা সেই সময় ছিল যে আমার উপরে ক্রস ফায়ারের হুলিয়াও ছিল, এবং আমাদের মতো যারা তরুণ এবং যারা একটু মানে পার্সোনালিটি সম্পন্ন বা একটু লিবারেল বা যারা একটু পপুলার, একটু জনপ্রিয়, যারা সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, সরকার যখন মানে সরকারে যারা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এইরকম ব্যক্তিদেরকে যারা মনে করছে তাদেরকেই সরকার পুলিশ দিয়ে ক্রস ফায়ারে নাটক করে হত্যা করছে। তো এরকম একটা সময় গিয়েছে যে আমার নামেও এরকম একটা অবস্থা ছিল। আচ্ছা আচ্ছা। তো এইসব পার করে ধরেন এই চড়াই উচ্চায় পার হয়ে এই পর্যন্ত আসা সংগঠনের। এর ভিতরে তো আপনি পার্সোনাল লাইফে পার্সোনালি আমি অনেকবার জেলখানায় গিয়েছি। আমার সর্বোচ্চ 67 দিন জেলখানার থাকার অভিজ্ঞতা রয়েছে। আচ্ছা আচ্ছা। প্রথমবার 2009 সালে গ্রেপ্তার হলাম, তখন আমি এরকম পলিটিক্যাল পার্সন না। আচ্ছা আচ্ছা। তখন আমি ইউনিয়ন সংগঠনে দায়িত্ব পালন করতাম, ইউনিয়নের সেক্রেটারি ছিলাম। আচ্ছা। তো 2009 সালে 22শে মে গ্রেপ্তার হই। তো সেখান থেকে প্রায় 67 দিন আমাদের যিনি এখন এই জামাতের দাড়িপাল্লার কান্ডারি এক আসনের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সেই মামলায় কিন্তু উনি 1 নম্বর আসামি ছিল। আচ্ছা আচ্ছা। 3টে মামলা দিয়ে একবারে আমাদেরকে কারাগারে পাঠায়। আচ্ছা। এই 3টে মামলাই আমাদের
এই রাসেল সাহেব 1 নম্বর আসামি ছিল। আচ্ছা তো আল্লাহর মেহেরবানিতে আমরা 2023 সালে এটা আদালতের রায়ের মাধ্যমে খালাস পাই সবাই। তো এই সেখান থেকে ধরেন এই পর্যন্ত ধরেন আসা, এর মধ্যে চাকরিটা চেয়ারম্যান হওয়ার পর করতে পারি নাই, আচ্ছা চাকরিটা করতে পারি নাই চেয়ারম্যান হওয়ার পরে। এরপরে হাসপাতালে ব্যবসা করেছি, তো হাসপাতালে ব্যবসা করতে গিয়েও স্বাচ্ছন্দ্য বোধ করি নাই। তো সেখানেও আমি শুনেছি যে আপনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যে বেতনটা, ওই বেতনটা নাকি আপনাকে দেওয়া হতো না, বেতনটা বলতে মানে just- গভর্নমেন্টের যেটা সেটা পেতেন, কিন্তু ইউনিয়ন পরিষদের হ্যাঁ। বেতনটা অনেক সময় আপনাকে হেল্ড আপ করে রাখা হয়েছে। হ্যাঁ, সেটাও ছিল, এগুলো নানান অসুবিধা ছিল। কারণ এখানে তো আসলে যিনি এমপি মহোদয় ছিলেন জি, জি। আমাদের নাগদ অঞ্চলেরই মানুষ, যে কারণে আমার প্রতিবন্ধকতা আরো বেশি ছিল। এবং এইটা আমি জানি, আমার একজন আমার সিনিয়র দায়িত্বশীল ভাই, আমি যখন সেক্রেটারি ছিলাম আমার একজন সভাপতি ছিল, আমাদের সেই সভাপতি আমিরুল আলম ভাই বলতেন যে এটা দ্বিতীয় গোপালগঞ্জ, আচ্ছা নাগদ ইউনিয়ন এটা দ্বিতীয় গোপালগঞ্জ। আসলে বাস্তবতাও তাই ছিল। সেখানে যেহেতু আমি চেয়ারম্যান হয়েছি, জি সেলুন মিয়া তখন প্রতিমন্ত্রী পদমর্যাদায় হই জাতীয় সংসদের, এখন তার সেই এলাকায় জন্মভূমি এলাকায় আমি চেয়ারম্যান হয়েছি, এটা সে সহজে মানতে পারে না, আচ্ছা আচ্ছা যে কারণে তো আমাকে বেশি ডিস্টার্ব করছে তারা। তারপরে আল্লাহর ইচ্ছায় আমিও একটু জেদি মানুষ ছিলাম, জি যে জীবন চলে গেল আমি চেয়ারম্যানগিরি করব, যেহেতু সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে, ইলেকশন করেছি, জনগণ আমার উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে, আমি সেই জনগণকে ফেলে রেখে কোথাও যাব না, তাদের সেবা দেওয়ার জন্য। আর 100% আমি আমার নির্বাচনী ওয়াদার মধ্যে এটা একটা ওয়াদা ছিল যে আমি আপনাদের পাশে থাকবো, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত সেবাই করা। সেটা করার চেষ্টা করেছি। এবং আমি জানি না কতটুকু সফল হয়েছি, ইউনিয়নবাসী হয়তো সাক্ষী দিতে পারবে, যদি তাদের কাছে কখনো যদি আপনাদের সুযোগ হয় একটু জানার চেষ্টা করলে তারা হয়তো সত্যিটা বলতে পারবে। চুয়াডাঙ্গা জেলার 1 আসনের এমপি প্রার্থী মাসুদ পারভেজ রাসেল সম্পর্কে আপনি বললেন, এখানে একটা কথা আছে, সেটা হলো এত অঞ্চলের মানুষ বা জামাতের মানুষও কিন্তু জানতো, জামাত ইসলামের যারা কর্মী সমর্থক বা যারা জামাতকে ভালোবাসে তারা জানতো যে প্রাথমিক অবস্থায় এই 1 আসনে এমপি প্রার্থী হিসেবে আপনাকে সিলেকশন করার একটা পরিকল্পনা চলছিল। পরবর্তীতে মাসুদ পারভেজ রাসেল সাহেব আসলেন, এ ব্যাপারে একটু ব্যাখ্যা করবেন? দারুণ বলেছেন। আসলে আপনি জানেন যে জামাত ইসলামীর নির্বাচন প্রক্রিয়া, আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ইসলামী আভ্যন্তরীণভাবে খুবই গণতন্ত্র চর্চা করে, আচ্ছা এবং সেটা একটা বিরল। কারণ আমার এই ছাত্র শিবির আর এই জামাত ইসলামী করা দিয়ে আমার এই 44 বছর বয়সের মধ্যে 34 বছর বয়স পথ চলা এই আন্দোলনের সাথে। আচ্ছা 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 আমার 44-45 বছর বয়স, এই বয়সের মধ্যে 34 বছর এই আন্দোলনের সাথে আমার পথ চলা। আচ্ছা তো এখানে এত গণতন্ত্র চর্চা হয় যে এখানে কোনো হইচই হয় না, এখানে একটা নির্বাচন প্রক্রিয়া আছে। অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আপনি যেটা বললেন যে আমার প্রাথমিকভাবে আপনাকে- প্রার্থিতার ব্যাপারে, জি, জি, এটা হয়তো আপনারা যেটা শুনছেন, হয়তো আমি যেহেতু চেয়ারম্যান ছিলাম, হুম, তো সাধারণত একটা খারাপ অবস্থার সময় ক্রুশিয়াল পিরিয়ডে জি জি সামনে থেকে সংগঠনকে নেতৃত্ব দিয়েছি, চেয়ারম্যান ছিলাম, আমার একটা পরিচিতি ছিল সেই সময়, প্রশাসন, রাজনীতি মহল, সিভিল সোসাইটি, এই সব জায়গায় হয়তো আমার একটা পরিচিতি ছিল, যে কারণে হয়তো সবাই হয়তো ধারণা করতো যে দারুস সালাম হয়তো এমপি ক্যান্ডিডেট হিসেবে আসতে পারে। জি জি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা আসলে ওর সাথে এইটার ডিফার আছে। আচ্ছা ডিফারটা হচ্ছে এরকম, দেখেন জামাত ইসলামের মূলত প্রার্থিতাটা মূলত রুট লেভেল থেকেই কিন্তু এটা যাচাই করা হয়। আচ্ছা আমাদের এখানে রুট লেভেলের দায়িত্বশীলরা, যারা একেবারে ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলরা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, আবার সুরা আছে বিভিন্ন পর্যায়ের, তারা কিন্তু এটা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেয়। আপনি তো জেলা কমিটির সুরা সদস্য, জি নির্বাচিত জি জি, সদস্য। নির্বাচিত সদস্য, তারা কিন্তু গোপন ব্যালটে ভোট দেয়। এই ভোট দিলে এই কেন্দ্রের একজন ইলেকশন পরিচালক থাকে এই অঞ্চলের, তিনি এটা নিয়ন্ত্রণ করেন। আচ্ছা এটা নিয়ন্ত্রণ করেন, এনে তিনি হচ্ছেন এই ভোটগুলা কাস্ট করেন, করার পরে ইনি এই ভোটগুলা কেন্দ্রে এটা প্রেরণ করেন। কেন্দ্রে যে ইলেকশন বোর্ড আছে সেই ইলেকশন বোর্ডে বা ইলেকশন কমিটিতে এটা যাচাই বাছাই করে প্রার্থিতা ঘোষণা করেন। আচ্ছা আচ্ছা তো এখানে অন্য কোনো আশঙ্কার কিছু নাই। আচ্ছা, আমাদের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল একবারে প্রপার ওয়েতেই সে এটা কি যোগ্যতার ভিত্তিতে নাকি? যোগ্যতার ভিত্তিতেই হয়েছে। আচ্ছা আর সে তো ওভার কোয়ালিফাইড আই থিঙ্ক। আচ্ছা কারণ দেখেন সে হচ্ছে ছাত্র জীবনের
সেও অনেক চড়ত্রা পার হয়ে কিন্তু এই পর্যন্ত এসছে। আচ্ছা কারণ বিশ্ববিদ্যালয় সে শিবিরের নেতৃত্ব দিয়েছে, সামনে লাইনে থেকে সভাপতি ছিল, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ছিল, কেন্দ্রীয় শিবিরের মানে পরিকল্পনা গবেষণা বিষয়ক সম্পাদক ছিল। আচ্ছা আর সেও রুট লেভেল থেকে উঠে আসা সংগঠনের একটা মানুষ। আচ্ছা জামাত ইসলামীতেও সে রুট লেভেলে দায়িত্ব পালন করছে, চুয়াডাঙ্গার পৌর আমির ছিল, আরো নিচের পর্যায়ে আরো অন্যান্য দায়িত্ব পালন করছে। সেও এই পর্যায়ে এসছে, জেলার যেহেতু সে এখন সহকারী সেক্রেটারি, সেও এইভাবেই উঠে এসছে। এই জন্য এখানে প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে কোনো গড়িমসি বা সন্দেহ সংশয় বা একজন যোগ্য লোককে অ্যাভয়েড করে আরেকজনকে অযোগ্য লোককে প্রার্থিতা দিয়েছে, ব্যাপারটি এরকম নয়। আচ্ছা প্রপার পারফেক্ট লোককে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে এক আসনের, এবং তার ফল আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা বিশ্বাস করি আগামীতে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, আমরা বিশ্বাস করি রাসেল ভাই যে মানে প্রপার যোগ্য মানুষ, প্রপার ভাবে যে সে উঠে এসেছে, এটা কিন্তু ইনশাল্লাহ প্রমাণ হবে। আমরা আগামী 12 ফেব্রুয়ারি ইলেকশনের মধ্যেই আমরা হয়তো তার প্রমাণ পাবো যে রাসেল ভাই ইনশাল্লাহ হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এমপি হিসেবে আমাদের মাঝে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সার্বিক যোগ্যতা মিলে তাকে এখানে সিলেকশন করা হয়েছে। অবশ্যই অবশ্যই। আসলে আপনাদের যে রাজনৈতিক যে ক্রাইটেরিয়া এবং যে কৌশল, এই কৌশলটা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার, যার কারণে একটা সুশৃঙ্খল দল হিসেবে জামাত ইসলাম পরিচিতি লাভ করেছে। এক্সাক্ট। তো সেই জায়গা থেকে একটি কথা আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে নিরলসভাবে রাত দিন পরিশ্রম করছেন, আপনাদেরকে ফোন দিলে খুব ব্যস্ত, তার সাথেই আপনারা সময় কাটাচ্ছেন। এই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, মাঠের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মাঠের অবস্থা আমাদের অনেক ভালো। আমাদের একেবারে কর্মী থেকে শুরু করে, ভোটার থেকে শুরু করে সর্বোচ্চ দায়িত্বশীল পর্যন্ত একেবারে নির্ঘুম রাত দিন পরিশ্রম করছে। তো এই পরিশ্রমের ফলস্বরূপ আমরা মাঠে যেটা মানে জনতার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে। ইনশাল্লাহ আমরা 5,11,659 বা মেবি 57 এরকম ভোটার আমাদের এক আসনে। আপনাদের যে কাজের পরিব্যাপ্তি এবং যেভাবে পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ফল হিসেবে কত % ভোটে আপনারা নির্বাচিত হয়ে এমপি হতে পারেন, ভোট পেয়ে নির্বাচিত হতে পারেন? জি ধন্যবাদ। আমরা আসলে এখানে 5,11,456 ভোট, 656 জি। তো এই ভোটারের মধ্যে যে আমরা আসলে অন্যান্য বার যে ইলেকশনটা হয়, আমরা দেখেছি কোথাও 70%, কোথাও 80%, 75%, 78% এরকম ভোট কাস্ট হয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন এবার একটু ভোট কাস্ট কম হবে। কি কারণে? দুটো ভোট আছে। আচ্ছা, দুটো ভোট আছে। একটা এর তো মানে গণভোট, যেটাকে মানে হান আর ভোটও আছে এর মধ্যে। তো সব মিলে এর মধ্যে আওয়ামী লীগ নির্বাচনে নাই। তো কিছু মানুষ হয়তো দেখা যাচ্ছে যে তারা ইলেকশনের ভোট কেন্দ্রে হয়তো অনেকে নাও যেতে পারে মেবি। তো সেই ক্ষেত্রে সব মিলে হয়তো ভোটের পার্সেন্টেজ মানে কাস্ট কম হতে পারে মেবি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে আর কি, আমরা পাবলিকের যে পারসেপশনটা আমরা লক্ষ্য করছি, তাতে সর্বোচ্চ আমরা একটা মানে ব্যবধানে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব আশা করছি। দর্শক মন্ডলী, ছোট্ট একটি বিরতির পর আবার আমরা ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। সুন্দর কথা বললেন আপনি, যে আসলে নির্বাচনের একটা বড় দল এখানে নাই, হয়তো তারা ভোট কেন্দ্রে নাও যেতে পারে। সেক্ষেত্রে জামাত কি আওয়ামী লীগের ভোট পাওয়ার আশা করেন, বা আওয়ামী লীগের লোক ভোট দেবেন বলে কি আপনার মনে হয়? দারুণ বলেছেন যে আসলে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে,
আমি আমার ব্যক্তির বিবেচনায় আমি কাউকেই ছোট দল বড় দল মনে করি না। আচ্ছা যারা রাজনৈতিকভাবে নিবন্ধিত দল বাংলাদেশের, তারা মোটামুটি সবাই জনগণের পারসেপশনটাকে হোল্ড করে। আচ্ছা তো সেই হিসাবে আসলে নির্বাচন যখন একটা দল মানে জয়লাভ করে, তখন হয়তো মনে হয় এই দলটা বড় দল, যে হেরে যায় সে মনে হয় যে এই দলটা ছোট দল। কিন্তু আমি এই বিবেচনায় বলবো না, আমি বলবো যে আসলে রাজনৈতিক যে বিবেচনায় যারা নিবন্ধিত দল সবাই মোটামুটি জনগণের একটা অংশকে ওন করে। আচ্ছা আচ্ছা তো সেই হিসাবে আওয়ামী লীগের ভোট বা জামাতের ভোট বা বিএনপির ভোট বলতে এইরকম আসলে আমার কাছে মনে হয়েছে যে বারবার বাংলাদেশে যে ক্ষমতার যে নির্বাচনের মাধ্যমে যে পালাবদল হয়, চেঞ্জ হয়, এতে আমার কাছে মনে হয়েছে যে সাধারণ হয়তো মানে যারা রাজনীতি আমরা করি আর কি, সেটার পার্সেন্টেজ খুব কম। আচ্ছা বাকি মানুষগুলো সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করে এবং একটা পর্যায়ে এসে একটা দলকে সাপোর্ট দেয়। আচ্ছা তো সেই হিসাবে আমার কাছে ওইরকম মনে হচ্ছে না যে আসলে একটা বিরাট বড় অংশ ভোট থেকে বর্জন করবে। আচ্ছা আচ্ছা কিছু মানুষ তো এটা হতে পারে হতেই পারে। যারা নেতৃত্ব পর্যায়ে ছিল, আর তারা হয়তো মনে করতে পারে যে ভোট দেবো, কাকে ভোট দেবো, আমরা নেই, যাব না, এরকম মনে করতে পারে মেবি। সেই হিসাবে একটা পার্সেন্টেজ হয়তো কম হতে পারে। তাহলে জেলা তো জামাতের সেটাই আইন এবং আদালত বিষয়ক একজন সম্পাদক আপনি, এবং দায়িত্বশীল জায়গা থেকে মোটামুটি ভেবে নিচ্ছেন যে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা অন্তত দাঁড়িপাল্লায় ভোট দিতে পারে। সাধারণ ভোটাররা এই জন্য দাঁড়িপাল্লায় ভোট দিতে পারে, আমাদের ধারণা এটা এই জন্যই যে সাধারণ মানুষ শান্তি চায়। আচ্ছা আপনারা বিগত সময়গুলোতে দেখেছেন যে বাংলাদেশে দুর্নীতি সবসময় হয়েছে, চাঁদাবাজি এই 54 বছর ধরে হয়েছে। আমরা একটা শোষণ, একটা বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই দেশের মানুষ কিন্তু বারবার চেয়েছে, জি কিন্তু মানুষগুলো কিন্তু বারবারই হতাশ হয়েছে। আমাদের যারাই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারাই কিন্তু জাতিকে বারবার হতাশ করেছেন। এই জন্য আমরা ভোটারদের কাছে যখন যাচ্ছি, তাদের বক্তব্যটা হচ্ছে এরকম যে এটা ভোটাররা মনে করে যে আমরা তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকেও দেখেছি, তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই জায়গা থেকে তারা জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। আচ্ছা তো আমরা অন্তত জামাতকে একটু দেখতে চাই যে আসলে জামাত আমাদের এই জায়গার এই গ্যাপগুলোকে পূরণ করে দিতে পারে কিনা। আচ্ছা আচ্ছা এই জন্য সাধারণ ভোটারদের এই চাওয়া যে শান্তিপূর্ণ একটা নিরাপদ, যুবকদের জন্য কর্মসংস্থান হবে, নিরাপদে একটা মানুষ ব্যবসা বাণিজ্য আস্থা এবং করতে পারবে, বিশ্বাসের জায়গা থেকে তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া দরকার। দরকার। ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি জামাতের একজন দায়িত্বশীল নেতা, চুয়াডাঙ্গা 1 আসনের নির্বাচন মাঠে কিন্তু ব্যাপক একটা উত্তাপ ছড়িয়েছে, সাধারণ জনগণের ভিতরেও কিন্তু আবেগের কাজ করছে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। তো সেই জায়গায় যেহেতু বিশেষ করে বড় দল দুইটা বিশেষত এখন প্রতীয়মান হচ্ছে, সেটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলের ধানের শীষের মার্কা নিয়ে নির্বাচন করছেন শরীফুজ্জামান শরীফ। আপনি দায়িত্বশীল জায়গায় থেকে শরীফুজ্জামান শরীফকে নির্বাচনের মাঠে কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, এখানে শরীফুজ্জামান শরীফ ভাই জাতীয়তাবাদী দলের পক্ষে প্রতিনিধিত্ব করছে, জি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে প্রতিনিধিত্ব করছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তো শরীফ ভাই একটা প্রার্থী, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, আমাদেরও একসাথে কাজ করার দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা রয়েছে। আমরা জোটের আন্দোলন সংগ্রাম, রাজনীতি, ইলেকশন সব তো একসাথেই করেছি। জি শরীফ ভাই আমার ব্যক্তিগত পরিচিত মানুষ দীর্ঘদিনের। তো আসলে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী যারাই করতেছে, নট অনলি শরীফ ভাই বাট অলসো অল ওভার ক্যান্ডিডেট যারাই করছে, আমরা ব্যক্তিগতভাবে দলগতভাবে সবাইকেই প্রতিদ্বন্দ্বী মনে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাউকে ছোট করে মনে করছি না, সকলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে সকলকেই। দেখছেন। এটা তো রাসূলের পাকের সুন্নত যে প্রতিযোগীকে আসলে কখনো দুর্বল ভাবা উচিত না, নয়। ইম্পসিবল। ধন্যবাদ, চমৎকার কথা বললেন যে আসলে কাউকে কোনো প্রতিযোগীকে ছোটভাবে দেখার সুযোগ নেই। রাজনীতির ময়দানটা আসলে এমনই হওয়া উচিত, রাজনৈতিক নেতারা প্রত্যেকে একে অপরের প্রতি সম্মান রেখে কিন্তু আসলে
রাজনীতি করবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করবে, এটাই হওয়া উচিত। এতে করে কি হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, মানুষের অধিকারের বিষয়ে কথা বলার ক্ষেত্রে একটা সমঝোতা তৈরি হয় এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আমরাও চাই যে আগামীর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা এমনভাবে তৈরি হোক, সকলের সাথে সকলের একটা সুসম্পর্ক এবং সম্মানের জায়গাটা অন্তত তৈরি হোক। এতে করে সাংঘর্ষিক পরিবেশটা অনেকটাই দূরে থাকে এবং রাষ্ট্রের জনসাধারণ যারা রাজনৈতিক নেতাদের উপর নির্ভর করে থাকেন এবং যে যে দলের এবং মতের মানুষই হোক না কেন, তাহলে এদের ভিতরে যে একটা বাধ্যবাধকতা এবং একে অপরের প্রতি যে একটা শত্রুতা, এই মনোভাবটা যদি দূর করে রাজনীতির ময়দানটা যদি সুন্দর তৈরি হয়, এতে করে কিন্তু মানুষের সুন্দরভাবে রাজনীতি করার পথ তৈরি হবে এবং সুগম হবে। যেখানে সেখানে লাশ পড়ে থাকবে না, যেখানে সেখানে একে অপরের প্রতি প্রতিহিংসার আগুনে জ্বলতে হবে না, প্রতিহিংসার পাত্র হতে হবে না। এটা আসলে আমাদেরও চাওয়া। আজকের অনুষ্ঠানের ঠিক শেষ পর্যায়ে চলে আসছি। একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। দীর্ঘ 34 বছর ধরে রাজনৈতিক ময়দানে আছেন, যে রাজনৈতিক দলের সাথে কাজ করছেন, এটা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি। হয়তো কিছু কিছু জায়গায় কিছু কিছু এমপি এবং মন্ত্রী তৈরি হয়েছে। যারাই রাজনীতি করে, শুধু রাজনীতিবিদরা নয়, একজন মানুষ যদি ছোট একটা খড়ের ঘরে সুন্দরভাবে তৈরি করে, তবে তার আশা থাকে যে একটা সময়, বৃষ্টির সময়, ঝড়ের সময় অন্তত নিরাপদে ঘুমাবার প্রত্যেকের একটা চাওয়া থাকে। তো যেহেতু 34 বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতির সাথে আপনি সংশ্লিষ্ট রয়েছেন এবং ব্যক্তি জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা আপনাকে করতে হয়েছে, দল আপনাকে কিভাবে মূল্যায়ন করেছে এবং এই রাজনীতির করতে গিয়ে এবং রাজনীতি করে আপনার জীবনের শেষ চাওয়াটা কি, যে বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে? জামাত ইসলামী একটা আইডিওলজি ধারণ করে। বিশেষ করে আমরা যারা জামাতের কর্মী, একেবারে টপ টু বটম, আমির জামাত থেকে শুরু করে আমরা সবাই, আমরা জামাত ইসলামের যে আদর্শটা লালন করি, ধারণ করি, আমাদের আসলে সংগঠনের কাছে অ্যাজ এ ম্যান হিসাবে, অ্যাজ এ পার্সন হিসাবে, অ্যাজ এ দারুসালাম হিসাবে ব্যক্তিগতভাবে এই সংগঠনের কাছে চাওয়ার কিচ্ছু নাই। যেমন দেখছেন আপনারা যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে আসন বা মানে প্রার্থিতা না পেয়ে মনে করেন এই সংগঠন ছেড়ে দিয়ে বহিষ্কার হচ্ছে, নিজে প্রার্থী হয়ে যাচ্ছে, এটা তার ব্যক্তিগত চাওয়া। কিন্তু আসলে দেখেন, আমাদের ব্যক্তিগতভাবে জামাত ইসলামীর কাছে এইরকম কোনো চাওয়া নেই। কারণ একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেকটা লোক জামাতের, আমির জামাত থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী পর্যন্ত সবার কিন্তু ব্যক্তিগত জীবনে একটা পেশা আছে। একটা ডে লেবার, তারও একটা পেশা ডে লেবার, সেও কিন্তু এই সংগঠনের কাছে কিছু চায় না। আমাদের চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা নিজেরা একটা মানে, যেমন আমি বললাম চাকরি করতাম, একসময় হসপিটালে ব্যবসা করেছি, একসময় গোডাউন ব্যবসা করেছি, সেই গোডাউন ব্যবসাটা সংগঠনের সিদ্ধান্তের কারণেই ছাড়ছি। এখন কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে যেটা মানে আয় রোজগারের পথ, সেটা কিন্তু কৃষি জমি চাষাবাদ করে চলে আমি, বুঝতে পেরেছেন তো। এবং আমি আজকে মানে আমি একদিন দেখেছি যে আপনি নিজে হচ্ছে যে ধানের মেশিনে ধান ঝাড়ছেন। আপনি জি আজকে শুনলে মানে আশ্চর্য হবেন, আমি আজকে নিজে এই মানে ধানের জমিতে সার ছিটিয়ে এসেছি সকালে। আচ্ছা, আজকে তো এইটা মানে এই যে এই জায়গা থেকে আমাদের বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে সংগঠনের কাছে কিছু চাওয়া নেই। এই সংগঠনের কাছে আমাদের এতটুকু চাওয়া আল্লাহর কাছে, সংগঠনের কাছে নাই। আমাদের প্রত্যেকটা নেতা এবং কর্মী একটা জিনিস বিশ্বাস করে, সেটা হচ্ছে পৃথিবীতে এই মানুষ হিসাবে জন্ম নেওয়ার পর মৃত্যু নির্ধারিত দিনেই হবে। আর যেহেতু মৃত্যু নির্ধারিত দিনে হবে, হওয়ার পরে কিয়ামত একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্ধারণ করা আছে, সে কিয়ামত হবে। আমাদের চাওয়া আছে কিয়ামতের দিন যেন এই আন্দোলন, আমরা যে এই দাওয়াতি কাজটা করি, আমরা যেই কাজটা করি, এই কাজটা যেন আল্লাহর কাছে কবুল হয়, আর এই কবুলের মাধ্যমে আল্লাহ যেন পরকালে নাজাত দিয়ে বেহেশতে দেয়, এটুকু আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দারুসালাম বললেন দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন, দলের কাছে কোনো চাওয়া নেই। চাওয়া হচ্ছে যে এই রাজনীতির মধ্য দিয়ে দেশের মানুষের ক্ষুধা দূর করা, 5টি মৌলিক চাহিদা পূরণ করা, পাশাপাশি মানুষের জন্য কাজ করা। আর সর্বোচ্চ চাওয়া হচ্ছে যে এদেশে যদি তাদের মতবাদ এবং
ইসলামী আইন যদি প্রতিষ্ঠা হয়, সেটার মধ্য দিয়েই হয়তো ওনার সবার চাওয়া পাওয়ার মাঝখানে মূল চাওয়া হচ্ছে যে এক আল্লাহকে হচ্ছে যে রাজি খুশি করা। জীবনের এমন কোন স্মৃতি আছে যে স্মৃতি আপনাকে এখনো তাড়া করে? স্মৃতি তাড়া করা বলতে আসলে প্রথমত যে আসলে এই সংগঠন করতে এসে 2009 সালে যখন প্রথম মানে কারারুদ্ধ হলাম, সেদিন করে একটা স্মৃতি তো থাকার কথা, কারণ প্রথম জীবনে জেল। আচ্ছা। তো প্রথম জীবনের জেল, সেই জেলটা হচ্ছে ঠিক ওইরকম তাড়া করে না। তো আমার মানে একটা স্মৃতি বারবার মনে পড়ে, সেটা হচ্ছে আমার আজ অব্দি মনে আছে যে আমি যখন কারাগারে গেলাম, কারাগার থেকে যখন কোর্টে হাজিরা দিতে আসলাম, তো আমাদের তো পায়ে বেড়ি পরিয়ে নিয়ে আসতো, একাধিক মামলা ছিল, আমরা যেহেতু জামাতের লোক, পায়ে বেড়ি পরানো অবস্থা, হাতে হ্যান্ডকাপ পরানো অবস্থা। তো ওই জেল কর্তৃপক্ষর, আমরা এত আসামি ছিলাম একসাথে, যে জেল কর্তৃপক্ষর যে এই হ্যান্ডকাপ ছিল এটা পর্যাপ্ত ছিল না। আচ্ছা। পর্যাপ্ত না থাকার কারণে 2 জন আসামির 2 হাতে একটা হ্যান্ডকাপ দিত। আচ্ছা, বুঝতে পারছেন কথাটা? তো কোর্টে এসে কোর্ট থেকে আবার কারাগারের উদ্দেশ্যে যখন রওনা দেব, এরকম টাইম আমার মনে আছে, খুব অল্প বয়স, ছেলেটা আমার বয়সে কম হবে, আমি তার নাম ধরে ডাকছিলাম। তো ছেলেটা আমাকে আঙ্কেল বলছিল, ইমরান নাম। তো আমার বলছে যে আঙ্কেল হাত দেন, আপনার হাতে হ্যান্ডকাপ পরাবো। তা আমি বললাম যে বাবা, আমার তো আসার সময় এই হাতটা পরাইছিলি, তা তুই এই হাতটা আমার এই বেদ দে। তো বলছে আঙ্কেল কেন এই হাতে মানে দেব? আমি বললাম বাবা তুই দোয়া কর, আমরা যে কাজের জন্য এসেছি, আমরা বিশ্বাস করি এটা আল্লাহ পাকে রাজি খুশি করার জন্যই, মানবতার কল্যাণে আমরা এই আন্দোলনটা করি। আর এইটা যদি আল্লাহর পছন্দ হয়, তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ এই হাতটাকে, যেহেতু হ্যান্ডকাপ করেছে, এই হাতটাকে আল্লাহ জাহান্নামে পুড়াবে না, এটা বিশ্বাস আমার। তো তাহলে আমার এই হাত যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, তাহলে এই হাতটা বাঁচলে অসুবিধা কোথায়? তো বাবা তুই এই দিতে পড়া। তো এই কথাটা যখন আমি বললাম, ছেলেটা খুব আমার মানে চেহারার দিকে অপলক দৃষ্টিতে অনেক সময় মানে দাঁড়িয়েছিল। এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে। এই আন্দোলন করতে এসে আমার এই স্মৃতিটুকু খুব মনে পড়ে। সম্মানিত দর্শক, শুনলেন একজন রাজনীতিবিদের কথা, শুনলেন ওনার রাজনৈতিক ইতিহাসের কথা এবং জীবনের স্মৃতিময়ের কথা। আমরা চাই আমাদের দেশে সহনশীল রাজনীতি, সকলের সাথে সুসম্পর্কের মধ্য দিয়ে দেশ গড়ার স্বপ্ন নিয়ে, রাষ্ট্রকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করুক, এ প্রত্যাশায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।